মুহাম্মদ ইউনুস দোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী। তিনি ২০২৪ সালের ৮ আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং ২০১০ সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি সেই ৭ জন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল পেয়েছেন। ২০১২ সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের আচার্য হন এবং ২০১৮ সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি তার অর্থকর্ম সম্পর্কিত বেশ কয়েকটি বই প্রকাশ করেছিলেন। তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য, যা ক্ষুদ্রঋণকে সহায়তা করে থাকে। তিনি ১৯৯৮ থেকে ২০২১ সাল পর্যন্ত জাতিসংঘ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেন। ২০২২ সালে তিনি ইলেকট্রনিক স্পোর্টস অর্থাৎ স্পোর্টস এর উন্নয়নের জন্য স্পোর্টস আন্দোলনের অংশ হিসেবে গ্লোবাল স্পোর্টস ফেডারেশনের সাথে অংশীদারিত্ব করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলন এর ফলে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং ২০২৪ সালের ৬ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করার পরে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছিলেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে দেখা শ্রম কোড লঙ্ঘনের অভিযোগে পরের দিন আপিলে তার খালাস তাকে দেশে ফিরে আসতে এবং নিয়োগকে সহজতর করেছিল। তিনি ২০২৪ সালের ৮ই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এছাড়া তিনি ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিম তালিকায় তাঁর নাম উঠে আসে। তিনি তালিকায় শীর্ষ ৫০ ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস সালের ২৮ জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ৯ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তাঁর পিতা হাজী দুলা মিয়া সওদাগর ছিলেন একজন জহুরি এবং তাঁর মাতা সুফিয়া খাতুন। তার শৈশব কাটে গ্রামে। ১৯৪৪ সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান। ১৯৪৯ সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের ৩৯,০০০ ছাত্রের মধ্যে ১৬তম স্থান অধিকার করেন। বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং ১৯৫২ সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং ১৯৫৫ সালে কানাডায় জাম্বরিতে অংশগ্রহণ করেন। পরে যখন ইউনুস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন, তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন। ১৯৫৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং ১৯৬০ সালে বিএ এবং ১৯৬১ সালে এমএ সম্পন্ন করেন। ১৯৬৭ ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। সে সময় তিনি ভেরা ফরস্টেনকোর সাথে পরিচিত হন, যিনি ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান সাহিত্যের একজন ছাত্রী ছিলেন এবং যুক্তরাষ্ট্রের ট্রেন্টন, নিউ জার্সিতে রাশিয়ান অভিবাসীদের কন্যা ছিলেন। তারা ১৯৭০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইউনুসের ভেরার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে ১৯৭৯ সালে চট্টগ্রামে তাদের মেয়ে মনিকার জন্মের কয়েক মাস পরেই
কারণ ভেরা দাবি করেন যে বাংলাদেশ একটি শিশু পালন করার জন্য ভালো জায়গা নয় এবং নিউ জার্সিতে ফিরে যান। মনিকা নিউ ইয়র্ক সিটিতে একজন অপেরাটিক সোপ্রানো, শাস্ত্রীয় গানের শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হন। ইউনুস পরে আফরোজি ইউনুসকে বিয়ে করেন, যিনি তখন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের একজন গবেষক ছিলেন। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তাদের মেয়ে দিনা আফরোজ ইউনুস 1986 সালে জন্মগ্রহণ করেন। ইউনুসের ভাই মুহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের একজন প্রাক্তন অধ্যাপক এবং সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্স (CMES) এর প্রতিষ্ঠাতা, যা গ্রামের কিশোরীদের কাছে বিজ্ঞান শিক্ষা পৌঁছে দেয়। তার অন্য ভাই মুহাম্মদ জাহাঙ্গীর বাংলাদেশে একজন টেলিভিশন উপস্থাপক এবং সামাজিক কর্মী ছিলেন। স্নাতক শেষ করার এবং রেহমান সোবহানের অর্থনৈতিক গবেষণায় গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন। পরবর্তীতে তিনি 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান। একই সময়ে তিনি পাশাপাশি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন। 1965 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন। 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। 1969 থেকে 1972 সাল পর্যন্ত ইউনুস মার্ফ্রিসবোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। তিনি ন্যাশভিলের তার বাড়ি থেকে বাংলাদেশ নিউজলেটারও প্রকাশ করতেন। যুদ্ধ শেষ হলে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং নুরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন। তবে কাজটি তার কাছে একঘেয়ে লাগায় তিনি সেখানে ইস্তফা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। ইউনুস দারিদ্রতার শুরু করেন 1974 সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। 1974 সালে মুহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। প্রকল্পটিকে আরও কার্যকর করতে ইউনুস এবং তার সহযোগীরা গ্রাম সরকার কর্মসূচি প্রস্তাব করেন, যেটি 1970-এর দশকের শেষের দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তন করেন। এই কর্মসূচির অধীনে সরকার 2003 সালে 40,392টি গ্রাম সরকার গঠিত হয়, যা চতুর্থ স্তরের সরকার হিসাবে কাজ করত। তবে 2005 সালের 2 আগস্ট বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট কর্তৃক দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট গ্রাম সরকারকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করে। বিভিন্ন উন্নয়নশীল দেশে উদ্ভাবকদের সহায়তার জন্য ইউনুসের ক্ষুদ্রঋণ ধারণা, ইনফো লেডি সোশ্যাল এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামের মতো কর্মসূচিকে অনুপ্রাণিত করে। 1976 বিদ্যালয়ের কাছাকাছি জোবরা গ্রামের দরিদ্র পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সময় ইউনুস আবিষ্কার করেন যে খুব ছোট ঋণ দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করতে পারে। গ্রামের মহিলারা যারা বাঁশের আসবাব তৈরি করতেন, তাদের বাঁশ কিনতে উচ্চ সুদে ঋণ নিতে হতো এবং তাদের লাভ ঋণদাতাদেরকে দিতে হতো। প্রথাগত ব্যাংকগুলো দরিদ্রদেরকে উচ্চ ঋণ খেলাপির ঝুঁকির কারণে যুক্তিসঙ্গত সুদে ছোট ঋণ দিতে চায়নি। কিন্তু ইউনুস বিশ্বাস করতেন যে সুযোগ পেলে দরিদ্ররা উচ্চ সুদ পরিশোধ করতে হবে না, তাদের নিজেদের পরিশ্রমের লাভ রাখতে পারবে। সেজন্য ক্ষুদ্রঋণ একটি কার্যকর ব্যবসায়িক মডেল হতে পারে।
ইউনুস তার নিজের টাকা থেকে গ্রামের ৪২ জন মহিলাকে ৮৫৬ টাকা ঋণ দেন, যারা প্রতি ঋণে ৫০ পয়সা লাভ করেন, যেজন্য ইউনুসকে ক্ষুদ্র ঋণের ধারণার জন্য কৃতিত্ব দেওয়া হয়। জোবরা গ্রামের দরিদ্রদের ঋণ দেয়ার উদ্দেশ্যে ১৯৭৬ সালের ডিসেম্বরে ইউনুস সরকারি জনতা ব্যাংক থেকে একটি ঋণ পান। প্রতিষ্ঠানটি তার প্রকল্পের জন্য অন্যান্য ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। ১৯৮২ সাল নাগাদ এর সদস্য ছিল ২৮,০০০ জন। ১৯৮৩ সালের ১ অক্টোবর এই পাইলট প্রকল্পটি দরিদ্র বাংলাদেশিদের জন্য একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসাবে কাজ শুরু করে এবং এর নামকরণ করা হয় গ্রামীণ ব্যাংক। জুলাই ২০০৭ নাগাদ গ্রামীণ ব্যাংক ৭.৪ মিলিয়ন ঋণ গ্রহীতাদের জন্য ৬.৩৮ বিলিয়ন মার্কিন ডলার ইস্যু করেছিল। সলিডারিটি গ্রুপ নামক একটি সিস্টেম ব্যবহার করে ব্যাংকটি ঋণ পরিশোধ নিশ্চিত করে। এই ক্ষুদ্র অনানুষ্ঠানিক গোষ্ঠীগুলি একসঙ্গে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যরা ঋণ পরিশোধের সহজামিনদার হিসেবে কাজ করে এবং অর্থনৈতিক সৌন্নয়নে একে অপরের প্রচেষ্টাকে সমর্থন করে। ইউনুস এবং গ্রামটিক এবং সামাজিক উন্নয়নের প্রচেষ্টার জন্য ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল। মুহাম্মদ ইউনুস নিজেকে এমন একজন নেতা হিসাবে প্রমাণ করেছেন, যিনি লক্ষ লক্ষ মানুষের কল্যাণের জন্য দৃষ্টিভঙ্গিকে বাস্তবিক পদক্ষেপে রূপান্তর করতে সক্ষম হয়েছেন, শুধু বাংলাদেশেই নয় বরং অন্যান্য অনেক দেশেও। আর্থিক নিরাপত্তা ছাড়াই দরিদ্র মানুষদের ঋণ দেওয়া অসম্ভব ধারণা মনে হয়েছিল। ৩ দশক আগে বিনয়ী সূচনা থেকে ইউনুস প্রধানত গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্রঋণকে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে একটি ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত করেছেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে নোবেল পুরস্কার পান। গুরুত্বপূর্ণ পুরস্কারের খবর পাওয়ার পর ইউনুস ঘোষণা করেন যে তিনি ১৪ লক্ষ পুরস্কার অর্থের একটি অংশ ব্যবহার করে দরিদ্রদের জন্য কম খরচে উচ্চ পুষ্টির খাবার তৈরির জন্য একটি কোম্পানি গড়ে তুলবেন। বাকিটা তার নিজ জেলা চট্টগ্রামে ইউনুস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বাংলাদেশে দরিদ্রদের জন্য একটি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ব্যবহার করবেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ইউনুসকে নোবেল পুরস্কার দেওয়ার পক্ষে জোরালো সমর্থন প্রদান করেন। ২০০৭ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নেলসন ম্যান্ডেলা, গ্রাসা মাচেল এবং ডেসমন্ড টুটু বিশ্ব নেতাদের সমন্বিত একটি গ্রুপ করেন। তাদের উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী কঠিন সমস্যাগুলো সমাধানের জন্য তাদের প্রজ্ঞা, স্বাধীন নেতৃত্ব এবং সততার মাধ্যমে অবদান রাখা। নেলসন ম্যান্ডেলা তাঁর ৮৯তম জন্মদিনের উপলক্ষে প্রদত্ত ভাষণে এই নতুন গ্রুপ দ্য এল্ডার্স প্রতিষ্ঠার ঘোষণা দেন। ইউনুস এই গ্রুপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ঢাকায় অবস্থিত থিংক ট্যাঙ্ক, যা সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে। এটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ডক্টর ইউনুস দ্বারা পরিচালিত হয়। এই সেন্টারটি সামাজিক ব্যবসার দর্শন প্রচার করে এবং সংশ্লিষ্ট উদ্যোগগুলির জন্য একটি রিসোর্স সেন্টার হিসেবে কাজ করে। এর কার্যক্রমগুলির মধ্যে রয়েছে দারিদ্র্য বিমোচন প্রচারণা, গবেষণা এবং প্রকাশনা, সামাজিক ব্যবসার স্টার্টআপগুলির সমর্থন, গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিট আয়োজন এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলির সাথে সামাজিক ব্যবসা বিষয়ক একাডেমিক প্রোগ্রামগুলির সম্প্রসারণ। ১৯৭৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ডক্টর ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় ১৪৫টি পুরস্কার অর্জন করেছেন। ২০১৬ সালের মার্চ মাসে তিনি জাতিসংঘের মহাসচিব বান কি মুন কর্তৃক স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ক উচ্চ পর্যায়ের কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান। এই কমিশনের সহসভাপতি ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাক জুমা। অনেক বছর ধরে শেখ মুজিবের একজন অনুসারী ছিলেন। মুজিবের মৃত্যুর পরেও এই সম্পর্ক অব্যাহত থাকে। ইউনুস হাসিনার সাথে একটি পেশাদার সম্পর্ক বজায় রাখেন।
ইউনুস হাসিনাকে মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনের সাথে 1997 সালে 2 থেকে 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত একটি ক্ষুদ্রঋণ শীর্ষ সম্মেলনের সহসভাপতি হিসেবে নিযুক্ত করেন। উক্ত অনুষ্ঠানে 137টি দেশের 50 জন রাষ্ট্রপ্রধান এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ওয়াশিংটন ডিসিতে দারিদ্র্যের সমাধান নিয়ে আলোচনা করতে সমবেত হন। এই অনুষ্ঠানে হাসিনা ইউনুসের প্রশংসা করেন। তিনি তার বক্তব্যে বলেন, অধ্যাপক ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের অসাধারণ কাজ করছে। গ্রামীণ ব্যাংকের সাফল্য দরিদ্রদের ক্ষুদ্রঋণ প্রদানে নিয়োজিত ব্যাংকগুলির কার্যকারিতা সম্পর্কে আশাবাদ তৈরি করেছে। তবে এই দীর্ঘ সম্পর্কের অবসান ঘটে 2007 সালে, যখন ইউনুস একটি রাজনৈতিক দল নাগরিক শক্তি গঠনের ইচ্ছা প্রকাশ করেন। উল্লেখ্য যে 2007 সালে সেনাবাহিনীর জেনারেল মেইন ইউ আহমেদ একটি সামরিক অভ্যুত্থান ঘটান। সেই সময় দেশের চতুর্থ প্রধান উপদেষ্টা হওয়ার জন্য জেনারেলের অনুরোধ ইউনুস প্রত্যাখ্যান করেন। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার গ্রামীণ ও ইউনুসের বিরুদ্ধে প্রচারণা চালায়। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তার কর্মকাণ্ড মনে হচ্ছে ইউনুসের 2007 সালে রাজনীতিতে আসার ঘোষণার প্রতিশোধ, যদিও তিনি কখনোই তার পরিকল্পনা বাস্তবায়ন করেননি। টাইমস অফ ইন্ডিয়া অনুযায়ী ইউনুসের বিরুদ্ধে তার সিদ্ধান্তে আরেকটি বিষয় প্রভাব ফেলেছিল, নোবেল শান্তি পুরস্কার। 2011 ইউনুস একটি মানহানির মামলায় আদালতে হাজির হন। এই মামলাটি 2007 সালে একটি ছোট বামপন্থী দলের স্থানীয় এক রাজনীতিবিদ দায়ের করেছিলেন। মামলার কারণ ছিল ইউনুস এএফপি সংবাদ সংস্থাকে দেওয়া একটি বক্তব্য, বাংলাদেশের রাজনীতিবিদরা শুধুমাত্র ক্ষমতার জন্য কাজ করেন, এখানে কোনো আদর্শ নেই। শুনানিতে ইউনুসকে জামিন দেওয়া হয় এবং পরবর্তী শুনানিগুলিতে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকা থেকে অব্যাহতি দেওয়া হয়। এই তদন্তগুলি সন্দেহের উদ্রেক করে যে এমন অনেক আক্রমণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, যার কারণ হতে পারে 2007 সালের শুরুর দিকে থেকে শেখ হাসিনা এবং ইউনুসের মধ্যে কঠিন সম্পর্ক, যখন ইউনুস নিজের একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন, যদিও তিনি 2007 সালের মে মাসে সেই প্রচেষ্টা বাদ দেন। ইউনুস বাংলাদেশে 174টি মামলার সম্মুখীন হয়েছিলেন, যার মধ্যে 172টি ছিল দেওয়ানি মামলা, কারণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা 2014 সালের নির্বাচনের পর ক্ষমতায় থেকে গিয়েছিলেন। অভিযোগগুলির মধ্যে ছিল শ্রম আইন লঙ্ঘন, দুর্নীতি এবং অর্থ পাচার। তবে ডক্টর মুহাম্মদ ইউনুস এর আইনজীবী দাবি করেছিলেন যে এসব মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। 2024 সালের 1 জানুয়ারি বাংলাদেশের একটি আদালত ইউনুস এবং গ্রামীণ টেলিকমের 3 জন কর্মচারীকে শ্রম আইন লঙ্ঘনের জন্য 6 মাসের কারাদণ্ড দিয়েছিল। তবে আদালত আপিলের জন্য জামিন মঞ্জুর করেছিল। আদালতের রায়ের প্রতিক্রিয়ায় ডক্টর মুহাম্মদ ইউনুস বলেছিলেন, যে দোষ আমরা করি নাই, সেই দোষের ওপরে শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা বহন করলাম। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউনুসের দোষী সাব্যস্তকরণকে বিচার ব্যবস্থার স্পষ্ট অপব্যবহার বলে ঘোষণা করেছিল। পরবর্তীতে আপিলের প্রেক্ষিতে 2024 সালের 7 আগস্ট ডক্টর ইউনুস সহ অন্যরা খালাস পান। শ্রম লঙ্ঘনের মামলায় খালাস পাওয়ার মাত্র 4 দিন পর দুর্নীতি দমন কমিশনের দুদক দায়ের করা আরও একটি মামলায়ও খালাস পেয়েছেন তিনি।